লম্বা ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। রেলযাত্রা স্বস্তির হলেও ঢাকা টাঙ্গাইল সহ বিভিন্ন মহাসড়কে দীর্ঘ যানজট। আজকে ভিড় মোটামুটি ভালোই আছে, খুব কষ্ট করে নিজের সিট পর্যন্ত এসেছি। তো বাসে যাওয়াটা হচ্ছে ফ্যাক্ট, বাসায় যাওয়ার পর আসলে সব ভোগান্তি নিমিশেই চলে যাবে। ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৩ আরোহী নিহত। টাঙ্গাইলে বাস উল্টে নিহত সুপারভাইজার। সারা দেশে জমজমাট পশুর হাট, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। কম দরে কেনার আশায় ঘুরছেন ক্রেতারা। আমার কাছে মনে হলো যে গত বছর যেরকম সেম ওইরকম দামই আছে। রাতে 9টা থেকে 12টা একটার মধ্যে প্রচুর গরু সেল হয়েছে, তখন প্রাইসটা ছিল একরকম, এরপর দেখলাম প্রায় অনেক বেড়ে গেছে। এবং বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস ব্যাহত। বহির্নোঙরে জাহাজ জট, ঈদে কার্যক্রম চালু রাখতে বিশেষ টাস্ক ফোর্স। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ইসরাত মুক্তি। শুরুতেই ঈদে ঘরে ফেরা প্রসঙ্গ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন মানুষ। এতে বিভিন্ন সড়ক মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তৈরি হয়েছে 23 কিলোমিটার দীর্ঘ যানজট। এদিকে যমুনা সেতু ও সংযোগ মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও যানবাহনের দীর্ঘ সারি। এইসব বিষয়ে আমরা জানাতে সিরাজগঞ্জের কজ্জার মোড় থেকে রিফাত রহমান, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে কাউসার আহমেদ ও গাজীপুরের কলেজ গেট থেকে যুক্ত হয়েছেন ইফতেখার রাহেন। তবে শুরুতে আমরা রিফাতের কাছে যেতে চাই। রিফাত, জানাবেন যে যমুনা সেতু মহাসড়কের এই মুহূর্তে যানজটের সবশেষ পরিস্থিতি আপনি কি দেখছেন? ঈদে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে ঢাকা উত্তরবঙ্গ মহাসড়কের এই যমুনা সেতুর যে সংযোগ মহাসড়ক রয়েছে, এই সংযোগ মহাসড়কে আজ ভোর থেকেই এই মহাসড়কে যানবাহনের চাপ তুলনামূলক বেশি ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। বিশেষ করে যাত্রীবাহী বাসের পাশাপাশি ট্রাকের ছাদে করে মানুষ বাড়ি ফিরছে, পাশাপাশি মোটরসাইকেলের সংখ্যাও কিন্তু আমরা তুলনামূলক আজকে অনেকটাই বেশি দেখেছি। সকালে যে সংখ্যাটা অনেকটাই কম ছিল। পাশাপাশি আমরা গতকাল দিনভর দেখেছি যে যাত্রীবাহী বাসের তুলনায় এই মহাসড়কে ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে সেগুলোর সংখ্যা অনেক বেশি ছিল। তবে আজ সকাল থেকে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমে এসেছে এবং যে ট্রাকগুলো ঢাকায় পশু বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়েছে, সেই খোলা ট্রাকে করে অনেক নিম্ন আয়ের মানুষ কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তাদের বাড়ি ফিরছে। পাশাপাশি যাত্রীবাহী বাসের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তবে আসলে টাঙ্গাইলে যে 23 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে, সেই যানজটের কারণে আসলে মূলত এই যে উত্তরবঙ্গ মহাসড়ক, এই মহাসড়কে ভোগান্তিতে পড়তে হয়েছে মানুষকে। তবে টাঙ্গাইলের জ্যাম এরিয়া এই সিরাজগঞ্জের যমুনা সেতু পার হওয়ার পর কিন্তু এই উত্তরবঙ্গের যে মানুষগুলো রয়েছে, বিশেষ করে বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী সহ প্রায় 22 জেলার মানুষ কিন্তু অনেকটাই স্বস্তি নিয়ে এই মহাসড়কটি পাড়ি দিচ্ছে। তার কারণ যে যমুনা সেতু পার হওয়ার পর এই যমুনা সেতু থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত 22 কিলোমিটার যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়কে এখন পর্যন্ত কিন্তু কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি কিংবা কোনো গাড়ি বিকল হয়েছে দুর্ভোগ সৃষ্টি সেটাও কিন্তু হয়নি। যে কারণে আসলে এই মহাসড়কে আসার পরে যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু স্বস্তি নিয়েই উত্তরবঙ্গের যে জেলাগুলোতে যাচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে বেলা বাড়ার সাথে সাথে এই মহাসড়কে কিন্তু যানবাহনের আরো চাপ বাড়বে। পাশাপাশি যেহেতু এই মহাসড়কে চাপ বাড়বে, সেই ক্ষেত্রে যানজট নিরসনে তারা প্রস্তুত রয়েছেন। মোবাইল টিমের পাশাপাশি বিভিন্ন মোড়ে কিন্তু তারা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে এবং সেনাবাহিনীর টহলও কিন্তু রয়েছে। তো মুক্তি উত্তরবঙ্গ মহাসড়ক থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এবার আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবরাখবর জানবো। কাউসার, দেখতেই পাচ্ছি আপনার পেছনে গাড়ির দীর্ঘ সারি। একটু জানতে চাই যে যানজট নিরসনে কোনো তৎপরতা কি আপনার চোখে পড়েছে কিনা? জি হ্যাঁ, ঈদ সহ বিভিন্ন সময় এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক ব্যবহার করে উত্তরাঞ্চল সহ আশেপাশের প্রায় 23টি জেলার যানবাহন এই মহাসড়ক দিয়ে চলাচল করে। আর ঈদকে ঘিরে
এই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 3 গুণ। এই অতিরিক্ত যানবাহনের চাপ যখন যমুনা সেতু দিয়ে যায় তখন ধীর গতি থেকে যানজটের সৃষ্টি হয়। আর আজকের যে যানজটের সৃষ্টিটা হয়েছে এর অন্যতম কারণ হচ্ছে এই মহাসড়কে একাধিক যানবাহন বিকল হওয়ার কারণে এবং একটি সড়ক দুর্ঘটনাও ঘটেছে। সেখানে একটি বাসের সুপারভাইজার ঘটনাস্থলে মারা গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আর এদিকে এই যানজটের নিরসনে জেলা পুলিশ সুপার সহ জেলা পুলিশের প্রায় 6 শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। তবে এদিকে এই ঈদযাত্রাকে ঘিরে এই মহাসড়কে অনেক গণপরিবহন সংকট রয়েছে। এই গণপরিবহন সংকট থাকার কারণে খোলা ট্রাক ও পিকআপে বা ব্যক্তিগত যানবাহনে অনেক মানুষ চলাচল করছে। তবে খোলা ট্রাক বা পিকআপে ঝুঁকি নিয়ে চলাচল করলেও ভাড়া নেওয়া হচ্ছে 2 থেকে 3 গুণ। এ বিষয়ে জেলা প্রশাসনের কোনো তৎপরতা আমাদের চোখে পড়েনি। এছাড়াও হাইওয়ে পুলিশের যিনি এলেঙ্গা ফাঁড়ির যিনি ইনচার্জ রয়েছেন তারা বলছেন যে তারা যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন। তবে তাদের তৎপরতা আমাদের চোখে পড়েনি। আমরা ভোর রাত থেকে এই মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরেছি, আমরা হাইওয়ে পুলিশদের খুব একটা চোখে পড়েনি। আর এদিকে এই মহাসড়কে যারা ঘরমুখ মানুষ রয়েছে তারা বলছেন যে প্রচন্ড রোদ ও ব্যবসা গরমে তাদের খুব কষ্ট হচ্ছে। কেউ কেউ 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত ঢাকা থেকে তাদের টাঙ্গাইল আসতে বাইপাইল, গাজীপুর, চন্দ্রা সহ বিভিন্ন এলাকায় তাদের যানজটে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। আর এদিকে এই যমুনা সেতুতে রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় প্রায় 52,000 যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 3,60,00,000 টাকার মতো। পুলিশ বলছে যে দুপুরের পর থেকে এই মহাসড়কে যানবাহনের চাপ আরো বাড়বে, তখন আরো যানজটের সৃষ্টি হতে পারে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যান চলাচলের সবশেষ তথ্য। এবার আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ইফতেখার রায়হান গাজীপুর কলেজ গেট থেকে। ইফতেখার, সেখানকার সড়কের পরিস্থিতি জানতে চাই। একই সঙ্গে দেখতে পাচ্ছি আপনি একটি কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছেন, সেখানে এই মুহূর্তে যাত্রী চাপ কেমন, বাসগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা? জি, আসলে ঈদের যে যাত্রার যে পুরোপুরি যে চিত্র সেটি কিন্তু এখন আজকে দেখা যাচ্ছে। সকাল থেকে আমরা দেখেছি যে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল এই দুটি মহাসড়কে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। পাশাপাশি যানবাহনের সংখ্যাও কিন্তু অনেকাংশে বেড়েছে। কারণ যেহেতু গাজীপুর একটি শিল্প এলাকা এবং এই শিল্প এলাকায় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এই শিল্প এলাকায় কর্মসংস্থানের জন্য এখানে থাকেন এবং তারা এখান থেকে কিন্তু বিভিন্ন গন্তব্যে তাদের এই ঈদের সময় বাড়িতে ফিরবেন। যে কারণে কিন্তু গতকালকে 50% কলকারখানা ছুটি হয়েছে এবং যে বাকি যে 50% কলকারখানা রয়েছে সেগুলো কিন্তু আজকে ছুটি হচ্ছে। যে কারণে কিন্তু মহাসড়কগুলোতে আমরা দেখেছি যে যাত্রীদের চাপ কিন্তু আজকে কিন্তু অনেকটা বেড়েছে এবং যদি জানাই যে আজকে সকাল থেকে আমরা দেখেছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত একটি বিশাল এলাকা জুড়ে কিন্তু থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর থেকে চন্দ্রা পর্যন্ত সেখানেও কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে এই দুটি মহাসড়কে এখন যারা যাতায়াত করছেন উত্তরবঙ্গ কিংবা ময়মনসিংহ অঞ্চলে তারা কিন্তু বেশ দুর্ভোগের মুখে পড়েছেন এবং এই দুর্ভোগের যে বিষয়টি সেই দুর্ভোগকে আরো বাড়িয়ে দিতে পারে বৃষ্টি। যেহেতু কিছুক্ষণ আগে থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, আমরা সিটি কর্পোরেশন এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন এই মহাসড়কে যে স্বস্তিদায়ক ঈদ যাত্রা হচ্ছে সেটি অনেকাংশেই অস্বস্তিতে রূপ নিতে পারে যদি মুষলধারে বৃষ্টি হয় এবং মুষলধারে বৃষ্টি হলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা এলাকা পর্যন্ত ভোগড়া বাইপাস সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এই জলাবদ্ধতার সৃষ্টি হলে কিন্তু ভয়াবহ যানজট আকার ধারণ করতে পারে। সেক্ষেত্রে কিন্তু ভোগান্তি হতে পারে। অন্যদিকে যে বাস কাউন্টার গুলো থেকে আমরা দেখছি সঠিক সময় বাস কিন্তু ছেড়ে যাচ্ছে এবং বাস কাউন্টার গুলোতে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঈদযাত্রা সবশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার 3 আরোহী নিহত হয়েছে। ভোর 6:30টার দিকে ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার এলাকায় নবীনগর কোম্পানিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নবীনগরের লাফাং গ্রামের অটোরিকশার চালক সোহাগ মিয়া ও যাত্রী আবুল কাশেম। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায় সকালে নবীনগর থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা কুমিল্লার কোম্পানিগঞ্জ যাচ্ছিল। এ সময় বাঁশবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার 3 আরোহী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দিগন্ত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে নিহত হয়েছেন বাসের সুপারভাইজার। এবারে কোরবানির হাট প্রসঙ্গ।
শেষ মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে পশুর হাট, বেড়েছে ক্রেতা সমাগম। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতাদের মাঝে। কম দরে পশু কেনার আশা এক হাট থেকে অন্য হাটে ঘুরছেন ক্রেতারা। এ নিয়ে আরও জানাতে বরিশালের চরমোনাই পশুর হাট থেকে যুক্ত হয়েছেন ফিরদৌস সোহাগ। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। সোহাগ, জানাবেন যে বরিশালের হাটগুলো কতটা জমে উঠেছে এবং চাহিদার তুলনায় সেখানে যথেষ্ট পশু সরবরাহ রয়েছে কিনা জানাবেন। দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। বরিশালের চরমোনাই পশুর হাট এখন জমজমাট, প্রচুর পশু রয়েছে এখানে। বিশেষ করে গরু, ছাগল, সব ধরনের পশুই কিন্তু এখানে আনা হয়েছে। বিশেষ করে এখানকার যে কীর্তনখোলা নদী রয়েছে, কীর্তনখোলা নদীর একেবারেই পাশে হওয়ার কারণে কিন্তু ট্রলারে করে 4টি উপজেলা থেকে, যেমন হিজলা, মুলাদি এবং মেহেন্দিগঞ্জ আর বরিশাল সদর, এই 4 উপজেলার কোরবানির পশু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। একটা জিনিস জানিয়ে রাখি, এখানে যে কোরবানির পশুগুলো রয়েছে এগুলো কিন্তু প্রকৃতপক্ষে স্থানীয় কোরবানির পশুই বেশি। এখানকার যারা রয়েছেন তারা জানিয়েছেন যে এখানে যে একেবারে দূর দূরান্ত থেকে আনা হয়নি এমনটা না। কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা এসব জায়গা থেকেও কিছু কোরবানির পশু আনা হয়েছে, তবে তাদের সংখ্যা কম, স্থানীয় পশুই বেশি। দামের কথা যদি বলি, এর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কিছু ক্রেতা বলছেন যে নাগালের মধ্যে রয়েছে, কিছু আবার বলছেন যে গত বছরের চেয়ে কমপক্ষে 10 ভাগ বেশি শতকরা দাম চাওয়া হচ্ছে। এমনই মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছেন, তারা অবশ্য স্বীকার করেছেন কোরবানির পশুর দাম তাদের কি কারণে বেশি সেটিও তারা বলেছেন। তারা দাবি করেছেন যে আসলে কোরবানির পশুর বেশি দাম হওয়ার কারণটি হচ্ছে তাদের যে ব্যয়ভার এটি বেড়ে গেছে, বিশেষ করে খাবার দাবারের ব্যয়ভার বেড়ে যাওয়ার কারণে কোরবানির পশুর দাম বেড়ে গেছে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। যে চরমোনাই পশুর হাটটিতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 1.5 কিলোমিটার লম্বা একটি হাট, 1.5 কিলোমিটার এবং প্রস্থে রয়েছে এই মাঠটি কমপক্ষে 1 কিলোমিটার। এই হাটটি প্রায় টইটুম্বুর, অল্প কিছু জায়গা খালি রয়েছে। পাশে আরেকটা কিন্তু মাঠেও কোরবানির পশু রয়েছে। এখানে কিন্তু প্রতি বছরই কোরবানির পশু আনা হয়। এখানে একটা জিনিস জানিয়ে রাখি যে কোরবানির পশু এখানে সাধারণত দেখা যায় যে কোরবানির পশু অনেক বেশি নিয়ে আসা হয়। এর কারণ একটি রয়েছে এখানে, সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে চমৎকার। এখানে প্রতিটি গরু সে যে দামেরই হোক না কেন মাত্র 100 টাকা হাসিল ধরা হয়, আর খাসিতে ধরা হয় মাত্র 50 টাকা। এসব কারণে কিন্তু এখানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। এই যে এখন 11:30 মতো বাজছে, এখনই প্রায় ভরে গেছে মাঠ, কেনাবেচা শুরু হয়ে গেছে। আজকে রাত্র পর্যন্ত বেচা কিনি হবে এবং আগামীকালকেও বেচা কেনা রয়েছে। এতটুকুই ছিল বরিশালে কোরবানির পশুর হাটের সবশেষ খবর। বরিশাল থেকে এবারে নারায়ণগঞ্জে আসতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী ইমরান আলী সজীব। সজীব, নারায়ণগঞ্জের হাটগুলোর খবরাখবর জানাবেন। বেচাকেনা কতটা জমে উঠলো এবং দরদাম সেখানে কেমন? কোন আকারের পশুর চাহিদা সবচেয়ে বেশি? জি, ধন্যবাদ মুক্তি আপনাকে। আমি নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডের একটি হাটে আজকে সকালে এখানে এসেছি। তো এখানে এসে সকালে যেটি দেখতে পেয়েছি যে ক্রেতারা বলছেন যে গরুর কোরবানির যে পশু, সেই পশুর কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে সকালের এই দিকটাতে কিন্তু ক্রেতা সমাগম কিছু কম, বিক্রেতারা আমাদেরকে জানাচ্ছেন। তো বেলা বাড়ার সাথে সাথে আপনার ক্রেতা সমাগমও বাড়বে বলে বিক্রেতারা বলছেন। তো দরদামের যে বিষয়টি হচ্ছে যে গত কয়েকদিনের তুলনায় আজকে ক্রেতা সমাগম যেহেতু কম, তাই দামের কিছুটা পড়তি রয়েছে, যে দাম কিছুটা কম চাচ্ছে। তবে ক্রেতা ভেদে কিন্তু বলছেন যে কেউ কেউ বলছেন যে দাম তাদের নাগালের বাইরে, আবার কেউ কেউ বলছে যে না, দাম কিছুটা স্বাভাবিক রয়েছে। তো আসলে এটা নির্ভর করছে যে আসলে ক্রেতার যে সামর্থ্য তার উপরে। আর এছাড়া এই হাটটি হচ্ছে সিটি কর্পোরেশনের অনেক বড় একটি হাট সিটি কর্পোরেশন এলাকার মধ্যে, এবং এই হাটটিতেই আসলে প্রতি বছর 2 থেকে 3 হাজার গরুর যে আমদানি হয়ে থাকে। তো এই বছর তুলনামূলক আসলে বলছে যে কিছুটা কম আমদানি এই হাটে হয়েছে। তবে প্রাণী সম্পদ বিভাগের যে তথ্য আছে, যে সেই তথ্য অনুযায়ী এই বছর আমাদের নারায়ণগঞ্জের কোরবানির যে পশু তার চাহিদা হচ্ছে প্রায় 1 লাখ। তো সেই তুলনায় 4001টি খামার রয়েছে। সেই খামার এবং এই যে অস্থায়ী যে পশুর হাট, সেই হাটগুলো মিলিয়ে কিন্তু চাহিদা এবং যোগানের কিন্তু কোনো হেরফের নেই, পর্যাপ্ত পরিমাণে পশু রয়েছে বলে আমাদেরকে জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে জানানো হয়েছে। তো পাশাপাশি আরেকটি বিষয় যোগ করি যে এই হাটগুলোর যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতিও কিন্তু খুব স্বাভাবিক রয়েছে এবং এটির জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছেন। তো এই ছিল নারায়ণগঞ্জের পশুর হাট থেকে সর্বশেষ।
ঈদের আর বেশি সময় নেই, তাই পশু জবাইয়ের সরঞ্জাম প্রস্তুতে ব্যস্ত কামার ও কারিগররা। লোহা পুড়িয়ে দিনরাত চলছে দা, বটি, ছুরি ও চাপাতি তৈরির কর্মযজ্ঞ। অনেকে মাংস কাটার পুরনো সরঞ্জাম মেরামতের জন্য ভিড় করছেন কামারশালাগুলোতে। ঝালকাঠি থেকে আলামিন তালুকদারের তথ্য ও ছবিতে বিস্তারিত। সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানির ঈদকে সামনে রেখে ঝালকাঠির কামার শিল্পীদের কাজের চাপ বেড়েছে কয়েক গুণ। কেউ হাতুড়ি দিয়ে লোহা পেটাচ্ছে, কেউ হাপড়ে টান দিচ্ছে, আবার ছুরি, চাপাতি, বটি শান দিতে ব্যস্ত কেউ কেউ। দাম ও মজুরি বেড়ে যাওয়ায় অনেকেই মাংস কাটার পুরনো সরঞ্জামে শান দিয়ে নিচ্ছেন। আমি একটা ছড়ি নিয়ে আসছি ধার দেওয়ার জন্য এবং একটা কুঠার নিয়ে আসছি, এটা মাঝে মধ্যে লাকড়ি কাটি। দুইটা চাকু বানাইছি, একটা চাপাটি দিছি, 2-3 দিন আগে রেখে গেছি, আজকে হ্যান্ড ওভার দিছে। ঈদুল আজহা উপলক্ষে আমরা একটা চাপাটি বানাইছি, এখান থেকে কিনে নিয়েছি। কোরবানির সময় একটু টুকটাক কেনাবেচা হয়, কিন্তু এরপর কাজকর্ম থাকেই না, আমাদের এদিকে চলা যায় না। কামার শিল্পীদের সংখ্যা দিন দিন কমে গেলেও জেলার প্রায় 1.5 শতাধিক পরিবার তাদের বাপ দাদার পেশা এখনো ধরে রেখেছেন। কামার শিল্পীরা জানান, সারা বছর ঢিলে ঢালাভাবে কাজ চললেও তাদের ব্যস্ততা কয়েক গুণ বাড়ে কোরবানির ঈদের আগে। এবছর 25 থেকে 30 লাখ টাকার কামার পণ্য বিক্রির আশা সংশ্লিষ্টদের। কোরবানির উপলক্ষে ওই দাওটাও বানায়, এই চাপাটি বানায় গোস্ত কাটার জন্যে। এই আমার আগের থেকে মোটামুটি এখন একটু চাপ হয়েছে। দাও, বটি, তারপরে চাপাটি, সোরা, এই সমস্তটাই একটু এখন বেশি চলে। আমি 5-7 দিন আগে বানাইতে দিচ্ছিলাম, আজকে নিতে আসি। কামার শিল্পের সাথে জড়িতদের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণের ব্যবস্থার কথা জানিয়ে সব রকমের সহযোগিতার আশ্বাস স্থানীয় বিসিক কর্মকর্তার। আমরা অনেক উদ্যোক্তার কাছে গিয়েছি এবং তাদের কোনো উদ্যোক্তা যদি আমাদের কাছে আসে, কোনো কারিগরি সহায়তার প্রয়োজন হয়, আর্থিক সহায়তার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কারিগরি সহায়তা করতে পারবো, তাদেরকে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে পারবো এবং আমাদের এখানে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। ঈদুল আজহার সময় কামারদের উপার্জন হয় দ্বিগুণ, তাই সারা বছরের ঘাটতি পোষাতে দিনরাত পরিশ্রম করে বিভিন্ন ধরনের সরঞ্জাম তৈরি করছেন কামার শিল্পীরা। এখন ঝালকাঠি। ঈদুল আজহাকে সামনে রেখে যশোরের বাজারগুলোতে বেড়েছে মশলার চাহিদা, তবে তেমন প্রভাব নেই দামে, যাতে স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। এ নিয়ে আরো জানাতে যশোরের বড় বাজার থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, জানাবেন কোন মশলা কেমন দামে বিক্রি হচ্ছে এখন? আজকের বাজারে আমরা দেখছি যে জিরা বিক্রি হচ্ছে 590 টাকা থেকে 820 টাকা, দারুচিনি 420 টাকা থেকে 500 টাকা, এলাচ বিক্রি হচ্ছে 4200 টাকা থেকে 5600 টাকা এবং লবঙ্গ বিক্রি হচ্ছে 1320 টাকা। গোলমরিচ বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি। শুধুমাত্র গোলমরিচের দাম কেজিতে 100 টাকা বেড়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা যেটি বলেছেন যে এবছর তাদের সরবরাহ বেশি রয়েছে, বাজারে সরবরাহ বেশি রয়েছে, এ কারণে দামটি কিছুটা হাতের নাগালে রয়েছে। তবে যারা ক্রেতা রয়েছেন তারা কিছুটা স্বস্তি পেলেও অনেক ক্রেতা বলছেন যে দাম যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে সেই পরিমাণ সেই জায়গাটি স্থিতিশীল রয়েছে, সে কারণে তাদের আসলে ক্রয় ক্ষমতার অনেকটা বাইরে রয়েছে এই মশলাগুলো। এই সময়টা আসলে মশলার চাহিদা বেশি থাকে, সে কারণে অনেক বছর আমরা দেখেছি গত বছরও প্রায় 100 টাকা 200 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছিল, তবে সেই জিনিসটা এবছর নাই। যে দামে বিক্রি ছিল যে কোরবানি ঈদের যে বাজার, সেই বাজারে কিন্তু যে দাম সেটি কিন্তু স্থিতিশীল রয়েছে। ব্যবসায়ীরা যেটি বলছেন তাদের সরবরাহ বেশি থাকার কারণে এই দামটি স্থিতিশীল তারা রাখতে পেরেছে। তবে এখন আমরা দেখছি যে খুচরা যে বাজারগুলো রয়েছে সেই খুচরা বাজারগুলোতে ভিড় লক্ষ্য করছি এবং যে পাইকারি বাজারগুলোতে কিছুদিন আগে বেশি ভিড় ছিল, এখন খুচরা পর্যায়ে যে ভিড় সেটি কিন্তু রয়েছে। বাজার ঘুরে আমরা দেখছি যারা ক্রেতা রয়েছেন তারা আসছেন, মশলা ক্রয় করছেন। তারা বলছেন যে এই মশলার দাম এভাবে থাকলে তাদের কিছুটা হলেও স্বস্তি রয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে এবছর যে মশলার যে আমদানি সেটি কিন্তু বেশি ছিল, সে কারণেও যে মশলার যে বাজারের পর্যাপ্ততা সেটি রয়েছে, সে কারণে কিন্তু দামটি স্থিতিশীল রয়েছে। সব মিলে মশলা কিনতে মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। কাস্টমস কর্মকর্তাদের আন্দোলনের পর বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দেখা দিয়েছে জাহাজের জট।
বৃষ্টিতে খাদ্যশস্য ও খোলাপূর্ণ খালাসে ব্যাহত হওয়ায় সময় মতো জেটিতে ভিড়তে পারছে না জাহাজ। বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানি খাত। ঈদের আগে বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ডিপো ও বন্দর কর্তৃপক্ষ। পরিবহন ভাড়া বেড়েছে 4 থেকে 5 গুণ। যদিও ছুটিতে কার্যক্রম সচল রাখতে বিশেষ টাস্ক ফোর্স গঠন সহ খোলা হয়েছে হটলাইন। হাজিরা শিউলির প্রতিবেদন। গেল 15 মে শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে কন্টেনারবাহী পরিবহন শ্রমিকদের কর্মবিরতি। এরপর রাজস্ব বোর্ড বিভক্তির প্রতিবাদে কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতি। এসব ধকল কাটিয়ে বন্দরের কার্যক্রম গতিশীল করার চেষ্টার মধ্যেই এবার বৈরী আবহাওয়ার প্রকোপ। ফলে গেল সপ্তাহে 2 দিন জেটিতে ভিড়তে পারেনি কোনো জাহাজ। সেই সঙ্গে টানা 1 সপ্তাহের বেশি সময় ধরে চট্টগ্রামে ভারী থেকে মাঝারি বর্ষণের কারণে ব্যাহত হচ্ছে আমদানি পণ্য খালাস কার্যক্রম। এতে নির্ধারিত সময়ে বন্দরের জেটিতে ভিড়তে পারছে না জাহাজগুলো। ফলে রপ্তানি পণ্য জাহাজীকরণে দেরি হচ্ছে। এর মধ্যে ঈদের আগে অতিরিক্ত রপ্তানি পণ্যের চাপে হিমশিম অবস্থা ডিপোগুলোর। 1 লাখ টিউএস ধারণ ক্ষমতার বিপরীতে ডিপোগুলোতে বর্তমানে কন্টেনার আছে প্রায় 80,000 টিউএস। এই পরিমাণ জাহাজ কিন্তু চট্টগ্রাম বন্দরে ভিড়ছে না যে এই রপ্তানি পণ্যবাহী কন্টেনারগুলো নিয়ে যাবে, যার ফলে রপ্তানি পণ্যবাহী কন্টেনারের একটা বিশাল ভলিউম 19টা অবডকে জমে যাচ্ছে। সুতরাং অপারেশনাল একটা বাধা বা অবস্ট্যাকল আমরা এখন ফেস করছি এবং আমরা মনে করি যে ঈদের পর থেকে এটা ধীরে ধীরে কেটে যাবে। ঘটনা হচ্ছে ডিপুর সক্ষমতার ম্যাটার। যারা এক্সপোর্ট কন্টেনারগুলো বা কাভার ভ্যানগুলো তারা রিসিভ করতে পারছে না, তাদের জায়গার সংকুলন নেই, রাস্তায় জায়গা দাঁড়িয়েছে। এ অবস্থায় ডিপোগুলোতে জায়গা সংকুলন না হওয়ায় রফতানি পণ্য নিয়ে বাইরেই দাঁড়িয়ে আছে প্রায় 7,000 ট্রাক। এতে কারখানা থেকে ডিপোতে পণ্য পরিবহনের ভাড়া বেড়ে ঠেকেছে 5 থেকে 20,000 টাকায়। আর ঢাকা থেকে চট্টগ্রামে পরিবহন ভাড়া 20,000 থেকে বেড়ে দাঁড়িয়েছে 60,000 টাকায়। ডিপোগুলোতে ধারণ ক্ষমতার বাইরে অনেক মাল চলে আসছে, যার জন্য কাভার্ড ভ্যানগুলো আপনার রোডে দিনের পর দিন অপেক্ষমান, কিন্তু মাল আনলোড করতে পারছে না। আর আনলোড করতে না পারলে এক্সপোর্টও সময় মতো হবে না, আর সময় মতো না হলে এটার খেসারত আলটিমেটলি রপ্তানিকারকদেরকেই দিতে হবে। বন্দর কর্তৃপক্ষ বলছে প্রতিকূল আবহাওয়ার কারণে কিছুটা সংকট হলেও জেটি খালি হওয়া মাত্রই জাহাজগুলোকে ভেড়ার জন্য সিরিয়াল দেওয়া হচ্ছে। পণ্য ডেলিভারি বাড়ায় দ্রুত সংকট কেটে যাওয়ার আশা তাদের। যে সমস্ত জাহাজ আউটার অ্যাঙ্কার্স থেকে লাইটারাইজ করছে তাদেরটা কিন্তু সমস্যা হচ্ছে না। যারা ভিতরে বাড়তিতে যাচ্ছে শুধু তাদের জন্যই, যারা কনসাইনি আছে, যারা নিয়ে আসছেন, তারা যদি আমাদের কাছে আবেদন করেন আমরা তাদেরকে তাদের সুবিধাজনক বাড়তেও কিন্তু বাল্ক খালাস করার জন্য পারমিশন দিচ্ছি। চট্টগ্রাম বন্দরে সচল জেটি রয়েছে 16টি। বর্তমানে বহির্নোঙরে অপেক্ষায় আছে 23টির মতো জাহাজ। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। নেত্রকোনা উদ্বোধন হলেও কাজে আসছে না পৌর কর্তৃপক্ষের কোটি টাকায় নির্মিত স্যানিটারি ল্যান্ডফিল। প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে ল্যান্ডফিল রূপ নিয়েছে ময়লা আবর্জনার স্তূপে। নগরবাসী বলছেন, জনবসতিপূর্ণ স্থানে ময়লা প্রক্রিয়াজাতকরণের এই ভাগাড় কোনো কাজেই আসছে না। উল্টো দুর্গন্ধ আর আবর্জনা পোড়ানোর বিষাক্ত ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। প্রতিবেদনে বিস্তারিত। নেত্রকোনা পৌরসভাকে ঘিরে রেখেছে মগরা নদী। তবে দখল, দূষণ আর ময়লার কবলে প্রাণ হারাচ্ছে শহরের প্রাণ হিসেবে পরিচিত এই নদী। নেত্রকোনা পৌরসভায় দিন দিন বাড়ছে মানুষের বসতি। শহরের আবর্জনা ফেলার জন্য বাহির চাপড়া এলাকায় 3.5 একর জায়গায় 6,83,00,000 টাকা ব্যয়ে স্যানিটারি ল্যান্ডফিল্ডের অবকাঠামো নির্মাণ করে পৌর কর্তৃপক্ষ। 2024 সালে এর উদ্বোধন করেন তৎকালীন পৌর মেয়র। এরপর 1 বছর পার হলেও এখনো আলোর মুখ দেখেনি বহুল কাঙ্ক্ষিত এই প্রকল্প। ল্যান্ডিং স্টেশনটা এটা কোনো কাজ হচ্ছে না, অকেজ অবস্থায় পড়ে আছে। প্রতিদিন শত শত টন বর্জ্য নেত্রকোনা রাস্তার আশেপাশে ফেলা হচ্ছে। বিষ আছে আমাদের মার্কেট থেকে কিনে নিয়ে এসে বাসার সামনে, এটা যদি আধা ঘন্টা থাকে, বিষের মধ্যে একটা পলিথিন দিয়ে দিই, ওই পলিথিন দিয়ে ভরতে আধা ঘন্টা সময় লাগে, মনে হয় যে আধা কেজি হয়ে যাবে মাছি। ময়লা আবর্জনা পড়ে আছে, মাছিরা যে উঠতেছে, আপনার ধোয়া যাচ্ছে রুমের ভিতরে,
মানুষ এটা শ্বাসকষ্টে ভুগতেছে। রাস্তার মাঝে ডাইলে থেকে জায়গা ময়লাটা ওইখানে যা এই পচা মেডিকেলের ময়লা থাকে, এই আরো নারী বুড়ি থাকে, অনেক সময় দেখা যায় গরু মারা ফেলায় তুই যা। ল্যান্ডফিলটিতে ময়লা আবর্জনা প্রক্রিয়াজাতকরণের জন্য যন্ত্রপাতি স্থাপনের কথা থাকলেও তার কিছুই হয়নি। শুধু কোটি টাকায় নির্মিত ভবন রয়েছে, যার ভিতরে বাহিরে ফেলা হচ্ছে মেডিকেল থেকে শুরু করে দৈনন্দিন সকল প্রকার বজ্র। এই বজ্র পোড়ানোর ফলে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। এছাড়া তীব্র দুর্গন্ধ তো আছেই। এর প্রভাবে একদিকে যেমন জনস্বাস্থ্য ও প্রকৃতি হুমকির মুখে পড়েছে, তেমনি সামাজিক কর্মকাণ্ডেও দেখা দিয়েছে বিপত্তি। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ক্ষতির মুখে পড়েছে এলাকার জমি বেচা কিনা। আমি ফাউন্ডেশন দিয়ে বাসা করছি, আমি বাসা করে বাসা ভাড়া দিতে পারতেছি না। কারণ কি, এই পৌরসভার যে লোকজন, নাম আর বলবো না, লোকজন যে কাজটা যে একটা আবাসিক এলাকার ভিতরে এটা করা উচিত ছিল। বর্ষাকাল আসলে এক হাঁটু পানি জমে যায়, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করে নাই। ওই ময়লাগুলা যখন ময়লা ধোয়া পানি যখন নামে রাস্তায়, সেটিতে বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দেয়। আর এমনিতে রোগশোক আছে, ডায়রিয়া, আমাশয়, বিভিন্ন ধরনের রোগশোকে ভুগে মানুষ। আগে যদি জানতাম এই জায়গার পরিবেশ পরিস্থিতি এরকম নাজেহাল হইব, তাহলে কোনোদিন এই জায়গায় বাসাই করতাম না। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ বলছে, স্যানিটারি ল্যান্ডফিলটিতে আবর্জনা প্রক্রিয়াজাতকরণের যন্ত্রপাতি না থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুতই এর কার্যক্রম শুরু করতে নেওয়া হচ্ছে ব্যবস্থা। যদি প্রকল্প থেকে আমাদের ল্যান্ডফিলটাকে ফাংশনিং করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন এবং আমাদেরকে প্রয়োজনীয় পরামর্শ এবং লজিস্টিক্যাল সাপোর্ট দেন, তাহলে আমরা হয়তো এইটা ফাংশনিং করতে পারলে এই দুর্ভোগ থেকে আমরা অনেকটা দুর্ভোগ লাঘব করতে পারব। 1887 সালে প্রতিষ্ঠার পর নেত্রকোনা পৌরসভাকে 1996 সালে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়। বর্তমানে শহরটিতে কয়েক লাখ মানুষের বসবাস। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। সিলেটে বৃষ্টি কমে আসা জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হয়েছে। জকিগঞ্জ ও বিয়ানীবাজার সহ বিভিন্ন প্লাবিত অঞ্চলে নামতে শুরু করেছে পানি। এ নিয়ে আলোচনাতে সিলেটের চাঁদনীঘাট থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, যেসব পয়েন্টে এখনো পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই এলাকাগুলোর পরিস্থিতি এই মুহূর্তে কেমন জানাবেন? দেখুন, আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের সুরমা নদী দীর্ঘেশা কাজিরবাজার এলাকায় এবং আজকের যে পরিস্থিতি কিছুটা সুখবর দিচ্ছে এবং মানুষের মনে কিন্তু অনেকটি সংখ্যা কেটেছে বলা চলে। কারণ আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছিলেন যে গত 24 ঘন্টায় অর্থাৎ গতকাল 6টা থেকে আজকে 6টা পর্যন্ত কিন্তু অনেকটাই বৃষ্টিপাত কমে গেছে। বৃষ্টিপাতের পরিমাণ 17.5 মিলিমিটারে নেমে এসেছে। কিন্তু গত 2 দিন আগেও আমরা যেমনটি দেখেছিলাম যে 100 মিলিমিটার, এমনকি 150 মিলিমিটার, 200 মিলিমিটার, 400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছিল। তো এখন বৃষ্টিপাত অনেকটাই কমে যাওয়ায় কিন্তু এই মুহূর্তে স্বস্তি বিরাজ করছে। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে সুরমা এবং কুশিয়ারা সহ যত নদ নদী রয়েছে সেগুলোর পানির হিসেব, সেই পানি উন্নয়ন বোর্ড থেকে যে পানির হিসেব আমাদের কাছে দেয়া হয়েছে সেটি অনুসারে বলতে হয় আমি যে পয়েন্টে এই মুহূর্তে রয়েছি সেটিতে কিন্তু প্রায় বিপদসীমার এখনও 41 সেন্টিমিটার নিচে রয়েছে পানি। এবং যে 2টি পয়েন্ট সবচেয়ে বেশি বিপজ্জনক ছিল সেই 2টি পয়েন্টের মধ্যে একটি হচ্ছে জকিগঞ্জে অর্থাৎ আমলশীত পয়েন্ট। সেই আমলশীত পয়েন্টে কিন্তু এখনও 125 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে সেটি কিন্তু গত পরশুদিনও আমরা দেখেছিলাম প্রায় 200 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছিল, অর্থাৎ 2 মিটার উপরে কিন্তু পানি প্রবাহিত হচ্ছিল, যেটি 75 সেন্টিমিটার নিচে নেমে গেছে, অর্থাৎ পানি নামতে শুরু করছে ওই এলাকায়। এবং এর পাশাপাশি যদি আমি অন্যান্য পয়েন্টের কথা বলতে চাই সেক্ষেত্রে কানাইঘাটের সুরমা পয়েন্টেও কিন্তু আজকে আমরা যেমনটি দেখেছি 71 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেটিও কিন্তু গতকালকে বা পরশুদিন আমরা দেখেছিলাম যে 99 বা 98 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, অর্থাৎ সেটিও 20 সেন্টিমিটার নিচ দিয়ে এখন প্রবাহিত হচ্ছে। এই এলাকায় পানি নামতে শুরু করেছে। সে
শেওলাতে যে পয়েন্ট রয়েছে সেখানেও পানি নামতে শুরু করেছে। তবে ফেঞ্চুগঞ্জের যে পয়েন্ট, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কিন্তু এই মুহূর্তে 1 সেন্টিমিটার উপর দিয়ে পানি, অর্থাৎ 66 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার, এবং পানি কিছুটা বেড়েছে সেই ফেঞ্চুগঞ্জে, এবং বালাগঞ্জে আমরা খবর পেয়েছিলাম যে কিছু কিছু জায়গায় পানি বেড়েছে। তবে আমরা যে তথ্য পেয়েছি পানি উন্নয়ন বোর্ড মারফতে, সেটা তারা বলছেন যে আসলে এই 24 ঘন্টা যদি বৃষ্টিপাত না হয়ে থাকে তাহলে কিন্তু পানি আরও কমবে, এবং পরবর্তী 48 ঘন্টায় পানি একদমই নেমে যাবে, অর্থাৎ বন্যার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু অনেকটাই কমে যাবে বলেছেন তারা। এইটি ছিল আসলে স্বস্তির খবর আমার কাছে। সিলেট থেকে বন্যা পরিস্থিতি সবশেষ। সন্দীপন শুভ যুক্ত ছিলেন সিলেট থেকে। চলতি বছর দিনাজপুরে লিচুর ভালো ফলন হয়েছে। এছাড়া জিআই স্বীকৃতি পাওয়ায় দিনাজপুরের বেদানা লিচুর সুনাম এখন বিশ্বজুড়ে। টানা 3 বছরের মতো এবারও বিদেশে রপ্তানি হবে লিচু। সব মিলিয়ে জেলায় এ খাতে প্রায় 900 কোটি টাকা বাণিজ্যের আশা সংশ্লিষ্টদের। মহসিন আলীর ছবিতে আরও জানাবেন আমিরুল বাপ্পি। দিনাজপুরের লিচু বাগানগুলো ধারণ করেছে লাল বর্ণ। সবুজ পাতার ফাঁকে লাল লিচু যেন বাংলাদেশের প্রতিচ্ছবি। জেলার বিভিন্ন বাগানে থোকায় থোকায় ঝুলছে মাদ্রাজি, বোম্বাই, বেদানা, চায়না 2, চায়না 3, মুজাফফরি, কাঁঠালি সহ বিভিন্ন জাতের লিচু। গত বছর অতিরিক্ত গরমে এই জেলায় নষ্ট হয়েছিল লিচুর দানা। এছাড়া ঝড় ও অতিবৃষ্টিতেও ক্ষতিগ্রস্ত হয় বাগান, যাতে বেশিরভাগ বাগানিকে গুনতে হয়েছে লোকসান। কিন্তু এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন যেমন বেশি, তেমনি লিচুর আকারও কয়েক বছরের তুলনায় হয়েছে বড়। বর্তমানে প্রতিটি বাগানেই চলছে লিচু নামানোর ধুম। বাগান থেকে লিচু সংগ্রহ করছেন পাইকাররা। এবার একটু লাভবানের দিকে, গত বছরে লস ছিল, এবার একটু উঠে আসছে। এবারকার আবহাওয়াটা একটু ভালো, বৃষ্টি বাদল একটু বেশি, তার জন্য ফলনটাও খুব ভালো হয়েছে। অন্য বছর থেকে এবার লিচু পাকায়, তো এবার লিচু পাকায় নাই, ভয়তে আগতে বিক্রি হয়ে গেছে। এখন একটু লিচু ফলন কমে গেছে, এখন একটু চাহিদা বাড়ে গেছে। বাগান থেকে লিচু সংগ্রহের পর ট্রাক আর ভ্যানে সেগুলো পৌঁছে যাচ্ছে শহরের পাইকারি ফলের আড়তে। বিক্রেতারা বলছেন, মৌসুমের মাঝামাঝি হওয়ায় বাজারে বেড়েছে সরবরাহ, একই সঙ্গে বেড়েছে দামও। এছাড়া বেড়েছে অনলাইনে লিচু বিক্রিও। এবারকার অত্যাধিক ফলন, আর গোটা বাংলাদেশের সব জায়গার সব জেলার লোক দিনাজপুরে, দাম এইখানে বেশি, যে সবখান থেকে পার্টি আসতেছে, এরা তো বেশি দামে কিনতেছে। বেদানা লিচু এর আগে বেশি 400 টাকা শ, এখন 600 টাকা শ। দামটা এই যে 3 দিন ধরে বাড়ছে। সামনে ঈদ আসতেছে, এই জন্য কাস্টমারের চাহিদাটা বেশি। কারণ সবসময় তো মানুষ মিষ্টি, আপেল, কমলা এগুলো নিয়ে যায়, এখন তার পরিবর্তে এই যে লিচু নিয়ে যাচ্ছে, এই জন্য চাহিদাটা বেশি। দেশের গণ্ডি পেরিয়ে দিনাজপুরের লিচুর খ্যাতি এখন বিশ্বজুড়ে। এবছর মে মাসে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে দিনাজপুরের বেদানা লিচু, তাই বিশ্ববাজারে বেড়েছে চাহিদাও। 2022-23 অর্থবছরে ফ্রান্স ও নেদারল্যান্ডসে লিচু রপ্তানি করেছিল গ্লোবাল ট্রেড এক্সপোর্টার্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। গত বছর থেকে ইংল্যান্ডে রপ্তানি করছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড। এবছরও রপ্তানি করবে তারা। পাশাপাশি চীনেও রপ্তানি হওয়ার কথা রয়েছে বেদানা লিচু। কৃষি বিভাগ বলছে, চলতি বছর এই জেলায় 5,491 হেক্টর জমির 10,400 বাগানে রয়েছে লিচু, যেখান থেকে লিচু আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 36,000 টন, যাতে এই খাতে বাণিজ্য হবে 700 থেকে 900 কোটি টাকার। বর্তমান যে বাজার মূল্য তাতে 700 থেকে 900 কোটি টাকার বাজার হবে। আর কৃষকেরাও তারাও আনন্দিত, খুশি যে তারা এই পণ্যটি বিক্রয় করে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। ইংল্যান্ড, চায়না এই সমস্ত দেশে এটার চাহিদা রয়েছে। বিগত বছরগুলোতেও কিন্তু আমরা এই বিরলের বা দিনাজপুরের লিচু আমরা কিন্তু বাইরে রপ্তানি করতে পেরেছি। তো এই জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পরে এটি আরও সম্প্রসারিত হবে। এছাড়া গত 10 বছরে এই জেলায় লিচুর আবাদ বেড়েছে প্রায় 1000 হেক্টর। বর্তমানে 10 জাতের লিচু পাওয়া গেলেও গবেষণা চলছে নতুন জাত উদ্ভাবনে। আমিরুল বাপ্পি, এখন দিনাজপুর। নেত্রকোনার হাওরে যেন ভাগ্য ফিরেছে কৃষকের। পরপর 3 বছর আগাম বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের ছিটে ফোঁটাও না থাকায় জেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। হাওর ও সমতল জুড়ে কৃষকের ঘরে উঠেছে সোনালী ধান। তবে ব্যবসায়ীরা বলছেন, বাজারে মোটা ধানের চাহিদা থাকায় মন্দা যাচ্ছে চিকন ধানের বাজার। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদন। আগাম বন্যা আর প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা কাটিয়ে আশীর্বাদ হয়ে এসেছে এবারের ফসল। হাওর থেকে সমতল সব জায়গায় কৃষকের পরিশ্রমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। জেলার মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি সহ হাওরে আগেভাগেই ফসল ঘরে তুলেছেন কৃষকরা। এই বছরে 88, 89, 29 এই ধান খুব ভালো ফলন হয়েছে।
এদিকে স্থানীয় বাজারে দেখা দিয়েছে ভিন্ন চিত্র। ধানের অন্যতম বড় পাইকারি বাজার দুর্গাপুর সহ প্রতি বাজারে মোটা ধানের চাহিদা রয়েছে। সরকারি গোদামগুলোতে ধানের চাহিদা থাকায় বেশিরভাগ ব্যবসায়ী এখন কিনছেন মোটা ধান। তবে পর্যাপ্ত সরবরাহ থাকলেও চিকন ধানের বাজার একেবারে নিম্নমুখী। চিকন করছিলাম লাভের লাগে, তো মোটা করলেই ভালো হইতো, দাম বেশি হইতাম, চিকন করে তো লস হইল। এরই মধ্যে শতভাগ ধান কাটা শেষ হয়েছে। এছাড়া আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ও উৎপাদনে মিলেছে নজর করা সাফল্য বলে জানান কৃষি বিভাগ। এই বছর ব্যুরো ধান ফসলে আমাদের রোগ এবং পোকার আক্রমণ একেবারেই ছিল না, তো সেই হিসেবে আমাদের এখানে ধান ফসলের অবস্থাটা ভালো ছিল। এবারের মৌসুমে জেলা জুড়ে বোরো ধানের চাষ হয়েছে প্রায় 1,85,000 হেক্টর জমিতে। উৎপাদন হয়েছে প্রায় 12 লাখ টন, যার বাজার মূল্য প্রায় 4,800 কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়েও 300 কোটি টাকার বেশি ফসল উৎপাদনে সাফল্যে আনন্দিত কৃষকরা। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। নতুন করে কোভিড ভীতি জেগেছে রাজশাহীতে। গেল এক সপ্তাহে শনাক্ত 16 জন। সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মৌসুম পরিবর্তনে শরীর খারাপকে অবহেলা না করার পরামর্শ তাদের। স্বাস্থ্যবিধি মেনে চলা উত্তম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি ভয়াবহের আশঙ্কা না থাকলেও চিকিৎসা দিতে প্রস্তুত আছে হাসপাতালগুলো। রাহানুল ইসলামের ছবিতে জানাবেন রাকিবুল হাসান। 2019-20 সাল করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট, অক্সিজেন স্বল্পতায় এই হাসপাতালের আঙিনাতেই ঝরেছে অনেক প্রাণ। দীর্ঘ 5 বছর পর আবারও করোনার শঙ্কা পেয়ে বসেছে রাজশাহীতে। গেল 21 মে থেকে এক সপ্তাহে এই হাসপাতালেই কর্মরত 9 জন চিকিৎসক সহ 16 জনের শনাক্ত হয়েছে করোনা। এর মধ্যে শুধু সোমবারেই ল্যাব টেস্টে 9 জনের করোনা ধরা পড়ে। নির্দিষ্ট প্রতিষেধক, প্রতিরোধ, চিকিৎসা সব কিছুই কিন্তু আমাদেরকে যথেষ্ট সচেতনতা, গুরুত্বের সাথে বিবেচনা করে এটার আমাদের সব স্টেপগুলো আমাদের মেনটেন করতে হবে। দীর্ঘদিন পর করোনায় আক্রান্তের বিষয়টি কিছুটা আতঙ্ক ছড়িয়েছে। তাই নড়ে চড়ে বসেছে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। জ্বর, সর্দি বা হাঁচি কাশি হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। অবহেলার চেয়ে সতর্কতায় গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। উপসর্গ থাকলে দ্রুত টেস্ট করাতে সক্রিয় রয়েছে মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগ। আর করোনায় আক্রান্ত কোনো রোগী হাসপাতালে না থাকলেও পরিস্থিতি সামলাতে প্রস্তুতি আছে বলছেন হাসপাতালের মুখপাত্র। করোনা আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করেছি, সেখানে বিশেষজ্ঞ একদল চিকিৎসকের নেতৃত্বে আমাদের ঔষধ পথ্য থেকে শুরু করে সবকিছু প্রস্তুত রয়েছে। সার্বক্ষণিক আমরা করোনা রোগীর সেবা দেওয়ার জন্য একেবারে প্রস্তুত রয়েছে। গেল মাসে করোনায় আক্রান্ত এক পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এরপর গেল 21 তারিখ থেকে বেড়েছে আক্রান্তের সংখ্যা। হঠাৎ করে 28-এ আমরা একটা পেলাম এবং সেটা হসপিটালাইজেশন হয়েছে এবং তার অক্সিজেনও কমে গেছিল। তাকে চিকিৎসা দিয়ে সে বোধহয় বাসায় চলে গেছে হসপিটালে, কিন্তু তারপরেই ধারাবাহিকভাবে একটা দুটো করে পাচ্ছিলাম। এখন এটার সিকোয়েন্সিং করে জানতে হবে কোন ভ্যারিয়েন্ট, সেটা আমরা পরবর্তী ধাপে যাব আর কি। এবং সেক্ষেত্রে হয়তো আমরা IDCR এর সহযোগিতা নিব ঢাকার। এরই মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে করোনা বিষয়ে প্রশিক্ষিত জনবল। রাকিবুল হাসান, এখন রাজশাহী। যশোরের শার্শায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত আরও একজনকে ভর্তি করা হয়েছে যশোর জেনারেল হাসপাতালে। গেল রাত 10টায় নাভারনের নেহা পেট্রোল পাম্প এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সবুজ, রাজু ও কালু মাটির রাস্তা ধরে মাঠের দিকে যাচ্ছিলেন। এ সময় পথে অজ্ঞাত 2 যুবকের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা অতর্কিত হামলার শিকার হয়। হামলায় সবুজ ও রাজু গুরুতর আহত হলেও কালু দৌড়ে পালিয়ে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করে এবং রাজুকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এখন জনপদের শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার।
লম্বা ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। রেলযাত্রা স্বস্তির হলেও ঢাকা টাঙ্গাইল সহ বিভিন্ন মহাসড়কে দীর্ঘ যানজট। আজকে ভিড় মোটামুটি ভালোই আছে, খুব কষ্ট করে নিজের সিট পর্যন্ত এসেছি। তো বাসে যাওয়াটা হচ্ছে ফ্যাক্ট, বাসায় যাওয়ার পর আসলে সব ভোগান্তি নিমিশেই চলে যাবে। ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার 3 আরোহী নিহত। টাঙ্গাইলে বাস উল্টে নিহত সুপারভাইজার। সারা দেশে জমজমাট পশুর হাট। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। কম দরে কেনার আশায় খুঁজছেন ক্রেতারা। আমার কাছে মনে হলো যে গত বছর যেরকম সেম ওইরকম দামই আছে। রাতে 9টা থেকে 12টা একটার মধ্যে প্রচুর গরু সেল হয়েছে, তখন প্রাইসটা ছিল একরকম, এরপর দেখলাম প্রায় অনেক বেড়ে গেছে। এবং বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস ব্যাহত। বহির্নোঙরে জাহাজ জট। ঈদে কার্যক্রম চালু রাখতে বিশেষ টাস্ক ফোর্স। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।